হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনা আছে বেশ কিন্তু অদ্ভুত বর্ধমানের ঘটনা। আমি আজকে বেশি কথা বাড়াবো না। আজকে যেহেতু ঘটনাগুলি বেশ ভয়ের, তাই আমি সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। কথা বাড়াবো না বেশি, আজকে সোজা ঘটনায় যাব। ঘটনাটি লিখেছে পার্থ মুখার্জি, বর্ধমান থেকে লিখেছে, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি তার ভাষাতেই আমি ঘটনাটি পড়ছি। ভূত আর ভগবানের অস্তিত্ব নিয়ে কোনো তর্কে যেতে চাই না। আমার সাথে ঘটে যাওয়া আমার বন্ধু অতীনের ঘটনাটি যেটি আপনাদের বলেছিলাম, সেই ঘটনাটির পর প্রবল আপত্তি সত্ত্বেও আমার মা আমাকে গলায় কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে যন্ত্রমের মতো একটি জিনিস পরিয়ে দিয়েছিল। এর বেশ কিছু মাস পর আমার ব্যক্তিগত জীবনের কোনো একটি ব্যাপারে রেগে গিয়ে সেই যন্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়ে মাকে বলেছিলাম, তোর ভগবান ঠাকুর সব মিথ্যে। কিন্তু যে ঘটনাটা মনের অটুট বিশ্বাস ভাঙন ধরিয়ে দেয়, সেখানে মন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। সব চিন্তা ভাবনা এলোমেলো হয়ে গিয়ে যেন শূন্য থেকে ভাবতে শুরু করায়। আজকের ঘটনাটি সেই সব আশ্চর্যজনক কিছু ঘটনা যা শুনেছিলাম আর আমার নিজের সাথেও কি হয়েছিল আজ আপনাদেরকে বলবো। সময়টা 2016। আমার তখন মুম্বাইয়ে পোস্টিং। আমার অফিসের সিনিয়র কলিগ অবিনাশদা, আমার বন্ধু ও সহকর্মী সোমনাথ আর আমি তন্ময়ের প্রথম বছর বিবাহবার্ষিক উপলক্ষে গিয়েছিলাম তন্ময়দের পূর্ব বর্ধমানের বাড়িতে। তন্ময় আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীও বটে। ডিসেম্বরের দিকে সময়টা, সকলেই কম বেশি ছুটি পাওয়া ছিল, তাই আর অফিস থেকে ছুটি নিতে খুব একটা অসুবিধা কারোরই হয়নি। লোপা বলেছিল, আপনারা গেলে আমাদের বাড়িতেও আপনাদেরকে নিয়ে যাব। তন্ময় বাড়ি থেকে খুব একটা দূরে আমাদের বাড়ি নয়, 150 বছরের জমিদার বংশের বাড়ি আমাদের। আর তার সঙ্গে জড়িত অলৌকিক ঘটনা আপনাদেরকে আকৃষ্ট করবে। তারপর অমৃতার উদ্দেশ্যে বলেছে, আপনি যেগুলো একদম বিশ্বাস করেন না সেরকম কিছু ঘটনার সম্মুখীনও হয়ে যেতে পারেন। কিন্তু এখানে বলে রাখি, অবিনেশদা এইসব অলৌকিক বা ভূত আত্মা এসবের ঘোর বিরোধী ছিল। উল্টে এইসব নিয়ে বিদ্রোহ করতে ছাড়তেন না। তন্ময়দের বাড়ি দুদিন থাকার পর লোপা এবং ওর বাবা মায়ের অনুরোধে আমরা দুদিন কাটিয়েছিলাম লোপাদের বাড়িতে, আউস গ্রামে। তন্ময়দের বাড়ি থেকে প্রায় 9-10 কিলোমিটার হবে। আমরা একটু কিন্তু করলেও লোপা জোর করে নিয়ে এসেছিল আমাদেরকে। লোপার বাবা কাকারা যদিও আসানসোলে বাড়ি করে বহু বছর হলো চলে গেছে। বর্ধমানে লোপাদের পৈতৃক প্রায় 150 বছরের জরাচীর্ণ জমিদার বাড়ি খানা সত্যি খা খা করছে। তবে যেন বাড়িটা দেখলেই মনে হয় কি যেন একটা বেশ আকর্ষণ আছে বাড়িটার। আর সেই অত বড় বাড়িতে শুধুমাত্র দুটি লোকই থাকে। বাড়িটা দেখাশোনা করার জন্য ওদের একজন বিশ্বস্ত লোক থাকে, নাম শিবেন সামন্ত, আর একজন ওদের পরিবারের পূজারী বৃদ্ধ ঠাকুর মশাই থাকেন নীলমাধব ভট্টাচার্য। নিচের তলায় 3-4টে ঘর শুধুমাত্র ব্যবহারের জন্য। কদাচিৎ ওপরের একটা কি দুটো ঘরই পরিষ্কার করা থাকে, বাকিগুলো যেমন বন্ধ পড়ে থাকে। লোপাদের পরিবারের কেউ না কেউ আসেন মাঝে মাঝে, তবে কালী পুজোর সময়টায় পরিবারের প্রত্যেকেই থাকেন। লোপাদের বাড়িতে বড় ঠাকুর দালানে অধিষ্ঠিত লোপার দাদুর আমল থেকেই পুজো হয়ে আসা কালী ঠাকুরের প্রতিমাটিকে দেখে কিছুক্ষণ আমরা কেউই কথা বলতে পারিনি। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছিল না, কারণ ভক্তি শ্রদ্ধার সাথে সাথে কেমন একটা ভয়ও করছিল। বাড়িটার বোধহয় সমস্ত ঘরই তালা দিয়ে বন্ধ, আর তালার উপরে মরচে পড়া দেখে বোঝাই যাচ্ছিল কোনমিন কালেও সেগুলোকে খোলা হয়নি। শুধুমাত্র নিচের একতলার তালাই 3-4টে ঘর বাদ দিয়ে। লোপা আমাদেরকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল।
তিনতলার ঘরগুলোর সাথে লাগোয়া লম্বা বারান্দা দিয়ে যেতে যেতে একদম বারান্দার শেষ দিকটায় দেখলাম বাইরের থেকে অনেকটা অংশ ভেঙে পড়েছে। জায়গাটা বেশ অন্ধকার মতো। ঘরগুলো বলাই বাহুল্য সব তালা বন্ধ। অনিমেষদা একবার ঘুরে আসি। আমরা সবাই অনিমেষদার সাথে একমত হলাম। এই সিঁড়িটা ছাদের ওঠার তো নাকি? অনিমেষদা লোপাকে জিজ্ঞাসা করে। লোপা বলল, হ্যাঁ, ওটা 4 তলা হয়ে সোজা ছাদেই গেছে, তবে ছাদে যাওয়া বারণ আছে, আর ছাদের দরজার চাবিও আমার কাছে নেই। চলুন নিচে যাওয়া যাক। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচের একটা ঘরে লোপা আমাদেরকে নিয়ে এলো। পুরনো আমলের কড়ি বর্গার ঘর। ঘরটা বেশ বড় ধরনের। দেখলাম লোপার বাবা ও মা এবং একজন বৃদ্ধ ঠাকুরমশাই বসে গল্প করছিল। লোপার বাবা আমাদেরকে দেখে হাসি মুখে বলল, বাড়িটা ঘুরে দেখলে, তা কেমন লাগলো তোমাদের? অবিনাশদা বলল, দেখলাম, তা আপনাদের ওপরের ঘরগুলো সব তালা দেওয়া, আবার ছাদে যাওয়া নাকি বারণ লোপা বলছিল। লোপার বাবা একবার ঠাকুরমশাইয়ের দিকে তাকালেন, তারপর আমাদেরকে বসতে বলে তিনি বললেন, হ্যাঁ, ওই বাড়িতে পরপর কিছু ঘটনা ঘটে যাওয়ার জন্য বলতে পারো অনেক বিধিনিষেধ আছে বই কি, আর ঘটনা প্রচুর, অত শুনলে হবে না। লোপার বাবা বলল, শুনেছিলাম আমাদের বংশের কেউ বিপ্লবী ছিলেন, আর একদিন তিনি এবং তার 4 জন সাথী ওপরের যে তালাবন্ধ ঘরগুলো দেখে এলেন। 3 তলায় তার কোনো একটা ঘরে লুকিয়েছিল, কিন্তু ইংরেজরা ঠিক তা জানতে পারে। পুলিশের হাতে ধরা পড়ে যথারীতি ফাঁসিও হয় তাদের প্রত্যেকের। এছাড়া সেই সময় খুন খারাপিও 2-1টা নাকি এই বাড়িতেই ঘটেছিল, আর সে লাশ নাকি কোনো একটা ঘরের মেঝেতে পোতা আছে। লোপার বাবা একটু থেমে বলল, আমার যখন 16-17 বছর বয়স, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় কারণবশত অজ্ঞাত পরিচয়কৃত দুষ্কৃতীরা আমার বড়দাকে কাজ থেকে ফেরার পথে গুলি করে হত্যা করে। বড়দার ঘটনা 3 মাস কেটে গেছিল। আমার বাবা মা অর্থাৎ লোপার দাদু ঠাকুমা তখনও বেঁচে। আমার শেষদা সেই সময় কলেজে পড়ে, এবং সত্যি বলতে আমাদের বাড়ি অনেক যৌথ বড় পরিবার ছিল। আমরা মানুষের সাথে ভালোভাবে মিশে চলতাম। আমার শেষদা রাত জেগে পড়াশোনা করত সব সময়। মাঝখানে হঠাৎ আমার ছোটদা একদিন শেষদার চিকিৎসার বাড়ির সবাই ছুটে আসি। দেখে গিয়ে শেষদা অজ্ঞান হয়ে পড়ে আছে নিজের ঘরের সামনে, আর ঘরের মাঝখানে দেখি কিনা ঘরের ভেতরে যে 3টে বসার চেয়ার ছিল, সেগুলো দেখলাম একটার ওপর আর একটা চেয়ার একটা পায়ের উপর ভর করে পরপর দাঁড়ানো আছে। শেষদার পড়ার বইগুলো সারা ঘরমর ছড়িয়ে আছে। আমরা হতবিদ্ধ হয়ে গিয়েছিলাম। তখনই আমার বাবা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে সবাইকে নিয়ে নিচে চলে এসেছিল। শেষদাকে এরপর থেকে প্রায় ওই ভোরের দিকে ছাদ সংলগ্ন একটা ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যেত। জ্ঞান ফেরানো হলে বলতো, আমার কিছু মনে নেই কিভাবে এখানে এলাম। আমার শেষদা রাত্রিবেলায় খালি দেখত বড়দা ঘরের জানলা দিয়ে বাইরে থেকে শেষদাকে হাতছানি দিয়ে ডাকছে। শেষদা কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসা করেও ভালো হয়নি শেষদা। বাবার আর ঠাকুরমশাইয়ের কথা মতো আমি নিজে গিয়ে পিণ্ডিদান করে এসেছিলাম বড়দার নামে। আর যেদিন করা হয় সেদিন ভেতরের কারুকার্য করা দালালের থামের খানিকটা অংশ আর দোতলায় বারান্দার ঘরের সামনে বারান্দার শেষ দিকটা ভেঙে পড়েছিল। লোক লাগানো হয়েছিল বারান্দাটা মেরামত করার জন্য, কিন্তু কি দেখে ভয় পেয়ে সে অস্ফুট আওয়াজ করে অজ্ঞান হয়ে যায়। আজ অব্দি ওভাবেই রয়েছে। তারপরই আমার বাবাকে ঠাকুরদার স্বপ্ন দেখাই দিয়ে বাবাকে বাড়িতে কালী পুজো করার নির্দেশ দিয়েছিল। সেই থেকেই পুজো হয়, কিন্তু আমাদের সব সময় একটা ভয় অস্বস্তি নিয়ে থাকতে হতো। আমরা আসানসোলে তাই বাড়ি কিনে চলে আসি, শুধু পুজোর সময় বা বিশেষ প্রয়োজনে আসি। লোপার মা বলল, 3 বছর আগের ঘটনা। কালী পুজোর সময় যেমনটা প্রত্যেকবার আসি আমরা, ঠিক 1 সপ্তাহ আগেই
তেমনি এখানে চলে এসেছিলাম সবাই। পুজোর জোগাড় অনেকটা ঠাকুরমশাই করে থাকলেও পুজোর আরও অনেক কাজ থাকে যেগুলো পরিবারের সদস্য ছাড়া সম্ভব নয়। যেদিন আমরা আসি সেদিন সন্ধ্যার দিকে শেষ দিকে খুঁজেছিলাম পুজোর কি একটা আয়োজনের কথা বলবো বলে, সেই জন্য শেষ দিয়ে ঘরের দিকে শেষ দি বলে ডাকতে যাচ্ছিলাম। কিন্তু ঘরে ঢোকার আগেই ঘর থেকে শেষদার গলার আওয়াজ পাই। শেষদা বলে ওঠে, ও তো দোতলায় গেল, ঘর নেই। আমি ঘরে না ঢুকে দোতলায় গেলাম। সিঁড়িতে লাগানো টিমটিমে ছোট্ট আলোতে গিয়ে দেখি শেষদি একটা ঘরের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, শেষদি ওখানে কি করছো? কথার জবাব না দিয়ে দেখলাম তিনি 3 তলা সিঁড়ি দিয়ে হনন করে ওপরে যাচ্ছে। আমিও পিছু নিলাম, কিন্তু 3 তলা সিঁড়ির বাঁকের মুখটায় গিয়ে দেখি কেউ নেই। তারপর দেখি 3 তলার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। এবারও ডাকের সাড়া নেই। কিরকম একটা ভয় আর সন্দেহ হওয়ার সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি ঠাকুর দালালে শেষ দিয়ার শেষদা বসে আছে। আমি সব শেষ দিকে বলতে বলল, আমি আর তোর শেষদা তো পুজোর জন্য কিছু জিনিসপত্র বাজার করতে গিয়েছিলাম, সবে ঢুকে ঠাকুর দালালে এসেছি। শেষদা এবং শেষদির ঘরে আমরা গিয়ে দেখলাম কেউ নেই। সবাই খুব ভয় পায় এই ঘটনাটায়। আমি, সোমনাথ আর অবিনাশদা চুপ করে সব শুনেছিলাম। একসময় লোপা বলে উঠল, অনিমেষদা, আপনি ছাদে যাওয়ার কথা বলছিলেন না, কিন্তু ছাদের দরজায় সে চাবি থানায় জমা আছে। আমি বললাম, কেন? লোপা বলল, আমরা যখন এখানে আর থাকতাম না, শুধুমাত্র ঠাকুরমশাই একাই থাকতো বাড়িটাতে, তখন সেই সময় কোনোভাবে চোখ এড়িয়ে এখানে অল্প বয়সী একটা ছেলে আমাদের এই বাড়ির ছাদে কিভাবে দুপুরের দিকে ঘড়ি উড়াতে গিয়েছিল, কিন্তু তার লাশ পাওয়া গিয়েছিল বাড়ির পেছনের জমিটায়। একটা ঘড়ি আর লাটাই ছাদে পাওয়া গিয়েছিল। ছাদের দরজা সাধারণত বন্ধই থাকতো, কিন্তু সেই সময় ছাদের দরজাটা খোলা ছিল। কিভাবে সেটাই আশ্চর্যের ব্যাপার ছিল। আমরা কিছুক্ষণ সবাই চুপচাপ থাকি। লোপার বাবা বলল, এই বাড়ির ইতিহাস অনেক, যাই হোক তোমরা বিশ্রাম নাও। এরপর সবাই চলে যায়। লোপা বলল, 2 দিন আছেন আপনারা, আরও অনেক ঘটনায় জানতে পারবেন। সেদিন সকালে চা জল খাবার খেতে খেতে লোপা অনিমেষদাকে বলল, আপনারা কি এখন মনে হয় যে এইসব মিথ্যা? অনিমেষদা লোপার কথা শুনতে থাকে। এরপরে যেটা ঘটে সেটা ঘটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। পুজো যেমনভাবে আস্তে আস্তে কেটে যায়, এর পরের দিন অনিমেষদা ঠিক করেছে এই বাড়ির ছাদে কোনো রকমভাবে উঠবে, সেটা যেভাবেই হোক না কেন। তাই অনিমেষদা সেই বাড়ির তালাটা খোঁজার জন্য থানাতে যায় এবং থানাতে গিয়ে বলে চাবিটা তাকে দেওয়ার জন্য, কিন্তু থানা থেকে অনিমেষদাকে চাবিটা দিতে চায় না। তাই অনিমেষদা জোর জবরদস্তিভাবেই বাড়িতে এসে একটা ভারী জিনিস দিয়ে সেই তালাটাকে ভাঙে এবং ঠিক করে রাতের বেলা ছাদে উঠবে। ঠিক কথা মতো অনিমেষদা আমাকে সব কিছু বলে যে রাতের বেলা ছাদে যাবে। আমরাও ঠিক সেই রকমভাবেই রাতের বেলা ছাদে যাই। ছাদে আমরা অনেকক্ষণ বসেই গল্প গুজব করছিলাম। হঠাৎ আমরা লক্ষ্য করি ছাদের কোণের দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে, এবং বিড়বিড় করে মুখে কিছু যেন বলছে, এবং ছায়া মূর্তিটি দেখে একটা মহিলা মনে হচ্ছিল। আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমার চোখ যায় পেছনে জমিটায়, এবং জমির দিকে তাকিয়ে দেখি এক ভদ্রলোক আমার দিকে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি এবং লোপাকে সমস্ত ঘটনা খুলে বলি, এবং লোপা আমাদেরকে অনেক বকাবকি করে যে আমরা কেন ছাদের দরজা খুলেছি। এরপর নাকি আমরা চলে আসার পরে সেই জমিদার বাড়িতে অনেক ঘটনায় ঘটে। তারপর তারা সেই ঠাকুর মশাইকে দিয়ে মন্ত্রপুত করে সেই দরজা আবারও বন্ধ করে দেয়। এটাই ছিল ঘটনা।
আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলতে চাই, যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো লাইক আর কমেন্ট করতে ভুলো না। কারণ এই গরমের মধ্যে কষ্ট করে, সত্যি বলছি, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। কারণ সত্যি বলতে এসিতে বসে তো আর ভিডিও তৈরি করি না, ফ্যান বন্ধ করে ভিডিও করতে হয় গরমের মধ্যে। প্রচণ্ড কষ্ট করি এবং এই কষ্টের ফল যদি না পাই তখন অনেকটাই খারাপ লাগে। তাই সবসময় আমি চেষ্টা করি যাতে চ্যানেলের রিচ যাতে সবসময় ঠিকঠাক থাকে, অনেকের কাছে যাতে ঘটনা পৌঁছায়। কারণ অনেক কষ্ট করার পরও যদি ফলাফল সেরকম না পাই তখন ভিডিও করার মনোবল অনেকটাই নষ্ট হয়ে যায় এবং ভিডিও করার ইচ্ছাটাও চলে যায়। তাই আমি রিকোয়েস্ট করি সবসময় তোমাদেরকে, যদি ঘটনা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে, বাংলাদেশ থেকে লিখেছে ঘটনাটি। তিনি তার নাম এখানে উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজ পাড়াগাঁয়ের ছেলে আমি, নদীতে মাছ ধরে মাঠে হাল চড়িয়ে বড় হওয়া আমার। জিন ভূতে সেভাবে কখনো বিশ্বাস করিনি বড় হওয়া পর্যন্ত। তবে আমি এই অবিশ্বাস কিভাবে কঠিন বিশ্বাসে রূপান্তরিত হলো সেই গল্পই আমি শোনাবো আজ। সময় হয়তো 2010 মতো হবে। আমি পলাশ, বয়স তখন 17। আমার বড় ভাই বিয়ে করেছে এক গ্রাম পরের এক মেয়েকে। বিয়ে করার কয়েক মাস পর উনি সৌদি আরবে এক কোম্পানির কাজে চলে যান। ভাবি আমাদের বাড়ি থেকে তখনও পড়াশোনা করে। ভাইয়া চলে যাওয়ার পর জানতে পারি আমার ভাবি সন্তান সম্ভাবনা। মা ভাবির প্রতি যত্ন বাড়িয়ে দিলেন। মায়ের প্রথম নাতি আসবে বলে কথা। ভাবিও ভালো সময় কাটাচ্ছিল। এভাবে ভাবির যখন সন্তান জন্মদানের সময় ঘনিয়ে এলো তখন ভাবির পরিবার থেকে জানায় ওরা ভাবিকে নিয়ে যেতে চায়। মাও আর আপত্তি করল না। ভাবি চলে গেলেন ভাবিদের বাড়িতে। ভাবি চলে গেলেও ভালো কিছু রান্না হলে মা আমাকে আর ছোট ভাইকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিত ভাবিদের। যেমন কোনো আচার, বিরিয়ানি কিংবা ভাবির খাবার হলে ভাবির জন্য আলাদা রেখে আমাদের দিয়ে ও বাড়িতে পাঠাতেন। ভাবির বাড়ি থেকেও আমাদের জন্য প্রায় খাবার পাঠাতো অবশ্য। উল্লেখ্য, আমার ছোট ভাইয়ের নাম শিমুল, ওর বয়স তখন 15। সেই বর্ষায় একদিন আমি বিল থেকে বেশ ভালো পরিমাণে মাছ পাই। তখন আমাদের ফ্রিজ ছিল না বলে বাড়িতে রাখার মতো পর্যাপ্ত জায়গাও ছিল না। কিছু নিজেদের রান্নার জন্য, কিছু শুটকি দেওয়ার জন্য, কিছু আশেপাশে আত্মীয় ও কিছু ভাবিদের বাড়িতে পাঠানোর জন্য প্রস্তুত করা হলো। শেষ বিকেলে খাবারে শেষে মা বললেন যে যেন খাবার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভাবিদের বাড়িতে রওনা দিই। আমি আর না করতে পারিনি। বিদায় আমিও রওনা হয়ে যাই মাছ ভরা ব্যাগ নিয়ে, সঙ্গে ছোট ভাই শিমুল। বলা বাহুল্য, আমরা যখন রওনা দিই তখন সন্ধ্যা ভাব চলে এসেছিল। বৃষ্টিও হচ্ছিল, তাই রিক্সা বা টমটম কোনোটাই পাওয়া যাচ্ছিল না। টমটম বলতে ঘোড়ার গাড়ি। বাড়ির পাশের রাস্তায় কিচ্ছু নেই। অজ্ঞতা, ছাতা মাথায় কাকের মতো বৃষ্টির ছিটে ফোটা গায়ে নিয়ে হেঁটে হেঁটে দুই ভাই যেতে শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গ্রামের শেষে একটা 4 রাস্তার মোড় আছে। মাটির রাস্তা আর বড় বড় পাকা রাস্তা একসাথে মিশে ক্রস ওই মোড় থেকে। আমরা মাটির রাস্তা ধরে পাকা রাস্তা ধরে ডানে গেলে তারপর এক গ্রাম, আর ওই গ্রামের পরেই গ্রামে ভাবিদের বাড়ি। আমরা বড় রাস্তায় উঠে কিছুক্ষণ হাঁটতে থাকায় পরে টর্চের আলোয় দেখি কিছু দূর সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে। আমরা ওই পর্যন্ত যেয়ে দেখলাম একটা আমার বয়সী ছেলে রিক্সায় বসে বৃষ্টিতে ভিজছে। মনে হচ্ছিল যেন ওখানে বসে ঘুমাচ্ছে সে। আমি ওকে দেখে জিজ্ঞাসা করলাম, বলছিলাম ভাই অমুক বাজার যাবেন? কোনো উত্তর এলো না। আরও দুবার ডাকলে তিনি সাড়া দেন, সম্মতি জানিয়ে বলে যাবে। আমরাও রিক্সায় উঠে পড়ি। রিক্সা চলছে, বাতাসের বেগ খুব। আমরা ততক্ষণে পুরোপুরি ভিজে গেছি।
আমাদের একজন সেই মাছ ভর্তি ব্যাগ আর অপরজন লাইট ধরে আছি সামনের দিকে। যেহেতু বৃষ্টি, তাই রিস্কার হ্যারিকেন জ্বালিয়ে রাখা সম্ভব না। চলতে চলতে একটা পর্যায়ে খেয়াল করলাম আমাদের পেছনে কে যেন ঝুলে আছে। হয় না যে গ্রামের দুষ্টু ছেলেপেলে রিস্কার পেছনে ঝুলে দাঁড়িয়ে থাকে, ওরকমই আমার মনে হচ্ছিল। আমি বারবার পেছনে দেখার চেষ্টা করলে আর তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। তবে আবার সামলে ফিরলে মনে হচ্ছিল ছোট ঝাঁকি দিয়ে সে আবার উঠছে রিস্কায়। রিস্কাওয়ালা ছেলেটাকে এক পর্যায়ে বললাম যে কে মনে হয় ঝুলছে রিস্কায়। চালক ছেলেটা জানায় যে কেউ না, ওটা ঝাঁকির জন্য মনে হচ্ছিল। আমি আর তেমন কিছু না ভেবে ব্যাপারটা নিয়ে ভাবা বাদ দেই। যখন ভাবিদের গ্রামে ঢুকে গেছি তখন হঠাৎ রিস্কাওয়ালা বললেন যে চেন পড়ে গেছে, ওঠাতে হবে। উনি রিস্কা থেকে নেমে চেন ওঠাতে পেছনে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর যখন উনি আর ফিরলেন না, তখন আমি পেছনে তাকে লাইট মেরে দেখি কেউ নেই আশেপাশে। যতদূর চোখ যায় শুধুই জমি। আমি একটু ভয় পেলাম। ছোট ভাইকে বললাম, কাছেই তো চলে এসেছি, হেঁটেই চলে যাই চল। সেও বুঝলো কিছু সমস্যা আছে, নেমে পড়ল। আমরা হাঁটতে শুরু করলাম। ঠিক কিছুক্ষণ পর রিস্কাওয়ালা আসছে কিনা দেখতে পেছন ফিরলে দেখি রিস্কার শুধুই কিচ্ছু নেই। আমি ঘাবড়ে যাই, ভয় পেতে শুরু করি, হাঁটার গতি বাড়িয়ে দিই। এক পর্যায়ে পেছন থেকে রিস্কার শব্দ শুনতে পেলে আবার পেছনে ঘুরে কিছু না দেখলে দুই ভাই দৌড়াতে থাকি। ততক্ষণে বৃষ্টি থেমে গেলে আমরা দৌড়াতে দৌড়াতে ভাবিদের বাড়ির কাছে বাজারে এসে পড়ি। বাজারের পেছনে কিছু দূর হাঁটলে পুকুর আছে। ওই পুকুরেই ভাবিদের বাড়ি, মানে ওই পুকুরের পাশে। বাজারে দেখি একটা মানুষও নেই। এটা বৃষ্টির রাতে স্বাভাবিক ভেবে আমরা বাজার থেকে মন নিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে ক্ষেতের আল ধরে যাচ্ছিলাম। হঠাৎ শুনি পেছনে রিস্কার শব্দ। লাইট ধরে দেখি বাজারের থেকে নেমে আসা রাস্তার পাশে একটা খালি রিস্কা দাঁড়িয়ে আছে। আশপাশে কোনো মানুষ নেই। আশপাশে কেউ না থাকলে রিস্কার শব্দ আসবে কোথা থেকে ভেবে আবারও ভয় পেয়ে যাই। ছোট ভাই তখন কান্না কান্না ভাব। বৃষ্টি পড়ায় কাদা হয়েছিল সেই মাটির আলের রাস্তা, তাই দৌড়াতেও পাচ্ছিলাম না আমরা। তাও যত দ্রুত সম্ভব পুকুর ক্রস করে ভাবিদের বাড়ির আঙিনায় উঠে আমরা 10 কদম এগোলেই ভাবির চাচার ও তার ভেতরের দিকে ভাবিদের বাড়ি। যখনই আমরা পুকুরটা ক্রস করলাম তখন পেছন থেকে পুকুরে কারো আওয়াজ পেলাম। মনে হলো কেউ ডাকছে আমাদের, এই যে ভাই, এই যে। ডাক শুনে পেছনে ফিরলাম আমি আর ভাই। সেই রিস্কাওয়ালা ছেলেটা পুকুরের ঘাটের পাশে পানিতে দাঁড়িয়ে আছে। লাইটের আলোয় তার শরীর চকচক করছে। আমাদের উদ্দেশ্যে ছেলেটা বলে, এত কষ্ট করে আনলাম, দুইটা মাছ দিলেন না। মুহূর্তেই আমার আর আমার ভাইয়ের শরীর জমে যায়, যেন নড়ছেও না চড়ছেও না। চিৎকার করে কাঁপা হাত পায়ে কোনোভাবে বাড়িতে ঢুকে কাঁপতে থাকি। এসব একজন দেখলে ভুল দেখতে পারতাম, দুজনে কিভাবে ভুল দেখি। ভাবির আব্বাকে বলি এসব। এরপর চাচা সব শুনে মাছের ব্যাগ থেকে দুটো মাছ বের করে নিজেই যে পুকুরের ঘাটে ফেলে আসে। উল্লেখযোগ্য, চাচা ধার্মিক মানুষ, এসব তেমন ভয় পান না। সে রাতে আমাদের দুজনের খুব জ্বর হয়েছিল। আবার রাতে চাচা আর আমরা দুই ভাই তিনজনেই স্বপ্ন দেখেছিলাম সেই ছেলেটা ঘাটে বসে মাছ খাচ্ছে আর হাসতে হাসতে বলছে, মাছ না দিলে ছোট্টারে খাইতাম। পরের দিন খুব ভোর করে ঘুম থেকে উঠি আমি আর ভাই। উঠতেই আমাদের খাবার দেওয়া হয়। খাবার খেতে খেতে ছোট ভাই স্বপ্নের ব্যাপারটা তুললে আমি আর পাশে বসে থাকা চাচা দুজনেই অবাক হই। বলি, আমিও এটা দেখেছি। চাচাও জানায় তিনিও একই স্বপ্ন দেখেছেন। এরপর এক হুজুরের সাথে কথা বলি চাচা, তবে তিনি জানান যেহেতু মাছ দিয়ে দিয়েছিল তাই আর কোনো সমস্যা নেই। পরে তাই হয়, আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল অদ্ভুত ছিল। কিন্তু আজকের প্রথম দুটি ঘটনাই বেশ ভয় ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই, তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। আমি তাই সব সময় তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি, তোমরা যখন ঘটনা শুনবে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। কারণ লাইক আর কমেন্ট না করলে কিন্তু ঘটনা অনেকের কাছে পৌঁছায় না এবং রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। এবং তোমরাও আমাকে গল্প কথায় ঘটনা পাঠিয়ে দাও। ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং আমি বলতে চাই, যারা আমায় ঘটনা পাঠাও, অনেক সময় কী হয়, আমি ঘটনা অনেক সময় সিন করি না, তোমরা অনেকেই ভাবো, অনেকে আবার ডিলেটও করে দাও। তাই আমি
রিকোয়েস্ট করব ঘটনা পাঠিয়ে অন্তত একদিন ওয়েট করতে, কারণ আমি অনেক সময় কাজে ব্যস্ত থাকি, তাই হোয়াটসঅ্যাপ খোলা হয় না। আমি সবসময় চেষ্টা করি তোমাদের ঘটনার ওয়েট করি আমি সবসময় মনে করি তোমরা আমাকে ভালো ভালো ঘটনা উপহার দেবে, যাতে আমিও তোমাদেরকে ভালো ভালো ঘটনা শোনাতে পারি। কেমন লাগলো আজকের প্রথম দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। চলে যাব আজকে লাস্ট ঘটনা, এবং আজকের যে লাস্টের যে ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকে ঘটনার আগে সেরকম কোনো কথাই বলছি না, চলে যাচ্ছি ঘটনায়। যেমনভাবে আছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি। আজকে যে লাস্টের ঘটনাটি আছে সেটা তো কোনো নাম উল্লেখ নেই, তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজ থেকে প্রায় 10-11 বছর আগের কথা। সে সময় আমাদের পাশের গ্রামে থাকতো রাজমিস্ত্রি তোফাজ্জল হাসান ও তার পরিবার। জানিয়ে রাখা ভালো যে তার 3জন মেয়ে ছিল, আরিফা, সামিরা ও আমিরা। বড় 2 মেয়ে ছিল বিবাহিত, আর আমিরা ছিল নবম শ্রেণীর ছাত্রী। আমিরা পড়াশোনায় যেমন মেধাবী তেমনি ছিল খুব সুন্দরী। আমিরা স্কুল ছিল তাদের গ্রামের প্রায় শেষ প্রান্তে। সেই স্কুলে যাওয়ার পথে একটা পুল বা ছোটোখাটো ব্রিজ পার করে যেতে হয়। পুল থেকে সামান্য দূরে একটা চায়ের দোকান আছে, সেখানে থেকে স্পষ্ট পুলটি দেখা যায়। প্রতিদিন অনেক মানুষ সেই পুলের ওপর দিয়ে যাওয়া আসা করলেও একদিন ঠিক বিপত্তি দেখা যায়। আমিনা স্কুল থেকে আসার পথে পুলের ওপর দিয়ে না গিয়ে পাশের বিল দিয়ে হেঁটে আসে। তবে সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। আমিরা আর ঘরে ফিরে না। আমিরার বাবা মা চিন্তায় পড়ে যায়। রাত যখন 8টা-9টা বাজে, আমিরার বাবা টর্চ নিয়ে বেরিয়ে পড়েন আমিরার খোঁজে। গ্রামগঞ্জ পেরিয়ে তখন রাস্তাঘাট ছিল না। কোথাও মাটির রাস্তা, কোথাও আধা পাকা পিচের রাস্তা, কোথাও কাদামাটির রাস্তা। রাত 10টা-11টা বেঁচে যায়, আমিরাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। চিন্তিত হয়ে আমিরার বাবা বাসায় ফিরে আসেন। পরের দিন সকালে আবার আমিরার খোঁজে বের হন। অনেক খোঁজাখুঁজির পর, অনেক মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রামের একজন লোক জানান তিনি আমিরাকে পুলের নিচে যেতে দেখেছিলেন। এটা শুনে সবাই পুলের নিচে খোঁজাখুঁজি করলেন, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। শেষমেশ হতাশ ও চিন্তিত মুখ নিয়ে বাড়ি ফেরেন আমিরার বাবা। প্রায় 7-8 দিন পর হুট করে একদিন দুপুরে আমিরা ঘরে ফিরে আসে। তার মা বাবা অবাক হয়ে চোখে আমিরাকে প্রশ্ন করে যে, তুই স্কুল থেকে কোথায় ফিরলি, কোথায় গেছিলিস? আমিরার বাবা মা চিন্তামুক্ত হলো আমরা ঘরে ফিরে আসায়, কিন্তু বিকেলের দিকে আমিরাকে ডাকতে তার রুমে গেলে তাকে দেখতে না পেয়ে কান্না জুড়ে দেয় তার মা। আবারও আমিরাকে খোঁজাখুঁজি শুরু হলো। সেই চায়ের দোকানে জানান তিনি দূর থেকে আমিরার মতনই একটা 15-16 বছর মেয়েকে পুলের নিচের দিকে যেতে দেখেছে। পুলের নিচে আবারও খোঁজা হলো, কিছু পাওয়া যায়নি। এভাবেই প্রায় 1-1.5 মাস কেটে যায়। আমিরা হুটহাট করে ঘরে ফিরে আসে, আবারও চলে যায়। সন্ধ্যায় বা মধ্যরাতে সেই পুলের নিচে তার কিছুই মনে থাকে না, সে কোথায় যায় বা কোনো জায়গায় সে ফিরে আসে। মানুষ সন্ধ্যার পর থেকে সেই পুল দিয়ে যাওয়া আসা বাদ দিয়ে দেয়। এইরকম একদিন আমিরা ফিরে আসলে তার বাবা এক হুজুরকে নিয়ে আসে বাড়িতে। হুজুর পুরো ঘটনাটা শুনে বলেন, আমিরার ওপর এক পুরুষ জিনের নজর পড়েছে। সে আমিরাকে ওই দিন নিয়ে চলে গেছে, আর আমিরার কোনো ক্ষতি সে করবে না, কারণ আমিরাকে তার পছন্দ হয়েছে। হুজুর কিছু তাবিজ আমিরার হাতে ও গলায় পরিয়ে দেন এবং বলেন ভুলেও সে যেন সেই তাবিজ না খোলে। যদি ভুলবশত কেউ খুলে দেয় সেই তাবিজ, তাহলে আমিরাকে আবারও নিয়ে যাবে সেই জিন। আমিরার 2 বড় বোন ও তাদের সন্তানরাও বাড়িতে সেদিন ছিল। আমিরা রাতে তার বড় বোন ও বড় বোনের মেয়ের সাথে ঘুমায়, কিন্তু মধ্যরাতে একটা আওয়াজ শোনা যায়। আমিরার তাবিজ যেন খুলে দেওয়া হয়, না হয় খারাপ কিছু হবে। সেই অশরীরী আওয়াজের পরও পরিবারের কেউ আমিরার তাবিজ খোলেনি। সেই জিন বারবার করে তার বাড়ির লোককে বলছে এই তাবিজ খুলে দিতে, নালে আমিরার ক্ষতি হয়ে যাবে। সবাই বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। তবে সকালে দেখা যায় আমিরাদের উঠোনে গাছের ডালের সাথে আমিরার বড় বোনের লাশ ঝুলে আছে। তার ঠিক পরের রাতে আবারও আওয়াজ শোনা গেল। আমিরার মা তাবিজ খুলে দেন, আর পরক্ষণে আমিরা উধাও হয়ে যায়। কেউ জানে না সে কিভাবে আর কোথায় চলে গেছে। কিছুদিন পর আবার আমিরা ফিরে আসে। এবার আবার আমিরার বাবা হুজুরের কাছে সব কিছু বলেন। হুজুর আমিরাকে 7টা পর্দার ভেতর বসিয়ে রেখে
বিভিন্ন দোয়া দরুদ পাঠ করে প্রতিটি পদ্মার পেছনে একজন করে মানুষ দাঁড় করিয়ে রাখেন, কিন্তু তাও ঠিক মধ্যরাতে দেখা গেল আমিরার পদ্মার ভেতরে নেই, অথচ কেউ তার চলে যাওয়ার টেরও পায়নি। এভাবে আমিরা ফিরে আসে হুট করে এক সকালে কিংবা বিকেলে, ঠিক মধ্যরাতে চলে যায়। এইভাবে চলতে থাকে, কিন্তু হঠাৎ আমিরা চলে যায় একদিন। তারপরে আর আমিরা কোনোদিনও সেই গ্রামে ফেরেনি। এরপরেও আমরা প্রায় বড় হয়ে যাই, কিন্তু কখনো সেই আমিরা মানে সেই দিদিকে আমরা আর কোনোদিনকে আমরা সেই গ্রামে দেখিনি। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং একটা কথা বলতে চাই, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে আসা করব। গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অবশ্যই তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাও। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ডিরেক্টলি আমাকে সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং একটা রিকোয়েস্ট তোমাদেরকে আমি সব সময় করতে চাই, প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায়, যার ফলে অনেকের কাছেই ঘটনা পৌঁছায় না। তাই আমি সব সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি, লাইক আর কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। অনেক ধন্যবাদ আজকে 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।